বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হতে পেরেছি, তার জন্য মহান আল্লাহ পাক তার শুকরিয়া আদায় করি। আজকে আমরা যে জিনিসটা উপস্থাপন করতে যাচ্ছি, E is equal to mc square, the famous equation of theory of relativity of Einstein। তো আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের সবথেকে আলোচিত, সবথেকে সর্বজন গৃহীত এবং সবাই জানে যে জিনিসটা, সেটা হচ্ছে কি E is equal to mc square। এর অর্থ বা কোনো মিনিং আমরা না জানলেও আমরা এটা জানি যে আইনস্টাইনের সমীকরণ বা আইনস্টাইনের তত্ত্বের কোনো কথা আসলেই আমরা বলি যে E is equal to mc square। এখন এই E is equal to mc square এইটা নিউটনিয়ান পদার্থবিজ্ঞান যেটা আমরা দেখেছি বা নিউটনিয়ান পদার্থবিজ্ঞান থেকে আমরা যেটা জেনেছি, সেখানে হচ্ছে বস্তুর ভর, সময়, দৈর্ঘ্য এগুলো হচ্ছে অপরিবর্তনশীল, অর্থাৎ কনস্ট্যান্ট। কিন্তু আইনস্টাইন ও ফিজিক্সে এসে, অর্থাৎ থিওরি অফ রিলেটিভিটির আওতায় এসে আমরা যেটা দেখলাম, এর আগে আমরা দেখেছি যেটা দৈর্ঘ্য এবং সময় পরিবর্তনশীল, অর্থাৎ ফ্রেম অফ রেফারেন্সের কারণে এদের মান পরিবর্তিত হয়। এখন 1905 সালে আইনস্টাইন যখন তার থিওরি অফ রিলেটিভিটি উপস্থাপন করেন, তখন মানুষের মনে একটা 180 টুইস্ট হয়েছে, অর্থাৎ ইউটার্ন ঘটেছে। কীরকম? যে আমরা যে জিনিসটা সচরাচর জেনে এসেছিলাম বা জানতাম যেটা, সেইটা হঠাৎ করে এসে পরিবর্তন হলো। কেমন পরিবর্তন? একেবারে বিপরীতমুখী পরিবর্তন। যে জিনিসটাকে আমরা কনস্ট্যান্ট মনে করতাম, সেই জিনিসটা হয়ে গেল পরিবর্তনশীল। তো ভর, দৈর্ঘ্য, সময় এইগুলোকে আমরা ইউনিভার্সাল কনস্ট্যান্ট মনে করতাম, যে স্থান, কাল, সময় এগুলোর সাপেক্ষে এদের মান কোনো পরিবর্তন হয় না। কিন্তু আমরা দেখেছি এগুলো পরিবর্তিত হয়। ঠিক তেমনি আরেকটা জায়গায় এসে নিউটন নতুন তথ্য উপস্থাপন করলেন, সেটা হচ্ছে যে ভর এবং শক্তি একে অপরের সঙ্গে বিনিময়যোগ্য দুইটা রাশি। ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে, শক্তি ভরে রূপান্তরিত হতে পারে, অর্থাৎ মাস অ্যান্ড এনার্জি আর ইকুইভ্যালেন্ট অ্যান্ড মাস কনভার্টেড টু বিন এনার্জি। ঠিক আছে? শক্তি এবং ভর এরা হচ্ছে একে অপরের সমতুল্য দুইটা রাশি, এবং ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে, এবং সেই ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে বলেই আমরা লিখে থাকি যে E is equal to mc square। E is equal to mc square, ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে বলেই আমরা এটা লিখে থাকি E is equal to mc square। তো আজকে আমরা এই E is equal to mc square দেখব, এবং কোনো বস্তুর যে রেস্ট অফ মাস যেটাকে বলা হয়, অর্থাৎ স্থিতিভর, এই স্থিতিভরটা গতির সাথে বৃদ্ধি পায় কেন, এবং সেটা কিভাবে এনার্জিতে কনভার্ট হয়, এর মেকানিজমটা কি, এর মূল কারণটা কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই লেকচারে তুলে ধরব। আর এগুলোর সাথে আমি আছি ডক্টর আলিউদ্দিন, লেকচারার ফিজিক্স, সহিউদ্দিন ডিগ্রি কলেজ, আর সাথে আছে আমার ইউটিউব চ্যানেল ডক্টর আলিউদ্দিন। চলো, তো আমরা উদ্দেশ্য হচ্ছে আমাদের E is equal to mc square। আমরা জানি কোনো গতিশীল বস্তুর ভর বৃদ্ধি পায়, যেমন আমরা এইখান থেকে যেটা জেনেছি যে m is equal to m0 ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই সমীকরণ থেকে দেখা যায় যে m0 যদি মাস, রেস্ট মাস হয়, অর্থাৎ কোনো বস্তুর নিশ্চল ভর হয়, তাহলে এই ভরটাকে যখন আমরা গতিশীল করব, ভি বেগে যদি গতিশীল হয়, তখন তার ভরের মানটা হয়ে যাবে m। এখন এই ভরটা বৃদ্ধি পায় কেন, এইটা আমরা দেখতে চাই। যেমন এইখানে একটা বস্তু ছিল, এই বস্তুটার বেগ ছিল হচ্ছে v0 সমান ছিল 0, এখানের মাস ছিল m0। এই বস্তুটা বেগ বৃদ্ধি পেল, বেগ বৃদ্ধি পেয়ে এখানে তার বেগ হলো কত, v, এবং এখানে তার মাস হলো m। তাহলে এইখানে ভর যেটা বৃদ্ধি পেল, তাহলে এই ভরটাকে কি বলবো আমরা, মুভিং ভর। তাহলে এই মুভিং ভরটা m0 থেকে কিছুটা পরিমাণ ভর বৃদ্ধি পেয়েছে। তাহলে যে পরিমাণ ভর বৃদ্ধি পেল, সেটাকে আমরা যদি এইভাবে বলি যে m মুভিং, অর্থাৎ গতিশীল ভর ইজ ইকুয়াল টু m রেস্ট প্লাস m এক্সট্রা।
এইটা যদি বলি আমরা যে কোনো একটা বস্তুর মাস রেস্ট যেটা ছিল এম নট, সেই এম নট যখন গতিশীল অবস্থায় যাচ্ছে তখন তার ভর বৃদ্ধি পাচ্ছে। কতটুকু বৃদ্ধি পাচ্ছে? সেই মোট ভরটা বলছে আমরা এম মুভিং। তাহলে এই মুভিং মাস যেটা, সেই মাসটা কি হবে? রেস্ট মাস থেকে এক্সট্রা মাসটা বেশি। এই মাস এক্সট্রা বলতে কি বুঝি আমরা? তাহলে যখন একটা বস্তু গতিশীল হয় তখন সেই গতিশীল অবস্থায় তার মধ্যে কিছু এনার্জি থাকে। কীরকম এনার্জি? যেমন কাইনেটিক এনার্জি থাকতে পারে, কাইনেটিক এনার্জি থাকতে পারে, তার হিট এনার্জি তৈরি হতে পারে, এছাড়াও অনেক ধরনের এনার্জি তৈরি হতে পারে। তো সচরাচর আমরা দেখতে পাই যেটা উপলব্ধি করতে পারি সেটা হচ্ছে যে সাধারণত কাইনেটিক এনার্জিটাকে আমরা উপলব্ধি করতে পারি, তার হিট এনার্জিটাকে আমরা উপলব্ধি করতে পারি। তো আমরা এই দুইটাই যদি ধরি তাহলে এই দুইটা শক্তি কিন্তু এই অতিরিক্ত ভর এর জন্য দায়ী। তাহলে এখন যদি আমরা বলি এই এম এক্সট্রা যেটা, এই এম এক্সট্রা যেটা, সেই এক্সট্রা ভরটা হচ্ছে কি? কাইনেটিক এনার্জি প্লাস এই যে হিট এনার্জি যেটা, তাহলে এই দুইটা সৃষ্টি করেছে। তাহলে এই এনার্জিকে যদি আমরা সি স্কোয়ার দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে আমরা কি পাবো? ভর পাবো। তাহলে এইটা হলো আমাদের মাস এক্সট্রা। তাহলে এক্সট্রা যে মাস তৈরি হচ্ছে সেই এক্সট্রা মাসটা থাকছে কিসের মাধ্যমে? যে অতিরিক্ত ভর যেটা তৈরি হলো গতিশীল অবস্থার কারণে, সেই গতিশীল ভরটা, বৃদ্ধিপ্রাপ্ত গতিশীল ভরটা থাকছে তার এনার্জি ফর্মে। ওই বস্তুর মধ্যে পাবো আমরা কি ফর্মে? এনার্জি ফর্মে। এই যে মাস এক্সট্রা যেটা, এখানে যে মাস এক্সট্রা যেটা তৈরি হলো সেই অতিরিক্ত ভর যেটা, সেই ভরটা পাবো আমরা ওই বস্তুর ভিতরে কি হিসাবে? এনার্জি হিসাবে। তাহলে সেই এনার্জিকে যদি আমরা সি স্কোয়ার দিয়ে ভাগ দিই তাহলে কি পাবো? আমরা ভর পেয়ে যাবো। তাহলে এই ভরটা হচ্ছে আমাদের অতিরিক্ত বা বৃদ্ধিপ্রাপ্ত ভর। এখন প্রশ্ন হচ্ছে সি এর মান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা কিন্তু অনেক বড় একটা মান। এখন এই মানটা দিয়ে যদি আমরা এই হিট এবং কাইনেটিক এনার্জিকে ভাগ দিই, স্কোয়ার দিই, তাহলে দেখা যাবে যে সি স্কোয়ারের মান অনেক বেশি। সেই তুলনায় আমাদের যে মাস এক্সট্রা যেটা, এর মান খুব নগণ্য, অর্থাৎ খুব সামান্য পরিমাণ ভরই বৃদ্ধি পাবে। কারণ এই টার্মটা যদি আমরা বিশ্লেষণ করি, এখন এই ভরের মধ্যে শক্তির ইনক্লাইনেশনটা কেমন, কিভাবে থাকে শক্তির ভিতরে, একটা ভরের ভিতরে শক্তিটা কী আকৃতিতে থাকে, এইটা যদি আমরা একটু দেখতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে একটা ভরকে আসলে শক্তিতে রূপান্তরিত করা সম্ভব। আমরা সাধারণভাবে যেটা জানি যে মাস ইজ অ্যামাউন্ট অফ ম্যাটার ইন অ্যান অবজেক্ট। এইটা আসলে ভর কি? ভর হলো কোনো বস্তুর ভিতরে তার মোট পদার্থের পরিমাণ। কোনো বস্তুর ভিতরে তার মোট পদার্থের পরিমাণকে বলা হবে তার ভর। এই মোট পরিমাণগুলোকে যদি আমরা দেখি তাহলে কি বলতে পারবো আমরা? যে একটা অ্যাটম, তাহলে একটা বডি অফ মাস যেটাকে বলা হবে, বা মাস বডি যেটা, একটা ভরের বস্তু, যেই কলমটা, এই কলমটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এইটা প্রথমত কি দ্বারা তৈরি হবে? অ্যাটম দ্বারা তৈরি। তাহলে অ্যাটমের একটা শক্তি থাকবে, সেই শক্তিটা হিসাব করতে যেই কিছু ক্ষুদ্র শক্তি আমরা বাদ দিচ্ছি। কোনটা? ওই যে ইলেকট্রনের শক্তিটা। তাহলে আমরা যদি পর্যায়ক্রমিকভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশকেও যোগের মধ্যে ধরি তাহলে কি পাবো আমরা? প্রথমে এটা হচ্ছে একটা বডি অফ মাস, একটা ভরের বস্তু। তাহলে এই ভরের বস্তু মেড অফ অ্যাটম। তাহলে মেড অফ অ্যাটম যদি হয় তাহলে সেই অ্যাটমের কি থাকবে? কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি থাকবে। তাহলে আমরা যদি দেখি যে একটা মাস বডি, এইটা, তাহলে এই মাস বডিটা কি হয়েছে? মেড অফ, এটা কি? অ্যাটম। অ্যাটমস।
তাহলে অ্যাটম যদি হয় তাহলে এদের সঙ্গে একটা অপরের সাথে সাথে কি শক্তি, এগুলো শক্তি বিদ্যমান। তাহলে এই অ্যাটমটার জন্য কি আছে, কাইনেটিক এনার্জি আছে, কাইনেটিক এনার্জি অফ অ্যাটম, পটেনশিয়াল এনার্জি অফ অ্যাটম, এটা আছে। কাইনেটিক এনার্জি আছে, পটেনশিয়াল এনার্জি আছে। তাহলে এই অ্যাটমগুলো আবার মেড অফ কি, একটাকে যদি দেখি আমরা, তাহলে একটাকে যদি দেখি তাহলে আমরা এটাকে কি পাবো, এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস। তাহলে এই নিউক্লিয়াসের এইখানে কি থাকবে, ইলেকট্রন, ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রনটার কি থাকবে, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, পটেনশিয়াল এনার্জি অফ ইলেকট্রন। কাইনেটিক এনার্জি থাকবে, পটেনশিয়াল এনার্জি থাকবে, কিন্তু এইখানে আমরা এই এনার্জিটাকে কাউন্ট করতে পারছি না। আরও ক্ষুদ্রতর লেভেলে গেলে আমরা এই ইলেকট্রনের কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জিটাকে কাউন্ট করতে পারবো। এখন এই ইলেকট্রনকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো, এই ইলেকট্রনটাকে যদি দেখি তাহলে এর নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, এইটা, তাহলে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস। তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নিউক্লিয়ন থাকে, নিউক্লিয়ন থাকে। তাহলে এই নিউক্লিয়নগুলোর মধ্যে কি থাকে, নিউক্লিয়নের মধ্যে থাকে কি, প্রোটন, নিউট্রন, এগুলো থাকে। এইটাকে যদি আমরা বিশ্লেষণ করি এখন এই নিউক্লিয়াসকে, তাহলে এখন এইখানে কি থাকবে, খুব স্বাভাবিকভাবে যদি আমরা ধরি তাহলে এর মধ্যেও কাইনেটিক এনার্জি অফ নিউক্লিয়ন, কাইনেটিক পটেনশিয়াল এনার্জি অফ নিউক্লিয়ন, আরও অনেক ধরনের এনার্জি থাকে, আরও অনেক ধরনের এনার্জি এখান থেকে পাওয়া যায়। তবে আমরা মোটামুটি যদি এই এনার্জিগুলো দেখি তাহলে কাইনেটিক এনার্জি অফ নিউক্লিয়ন, নিউক্লিয়নগুলোর সব একসঙ্গে কাইনেটিক এনার্জি, তার পটেনশিয়াল এনার্জি, এই এনার্জিগুলোকে যদি আমরা এখন যোগ করি তাহলে কি পাবো, এই এনার্জিগুলোকে যদি আমরা যোগ করি তাহলে এই বডি মাস যেটাকে পাচ্ছি আমরা, বডি মাস, এইটা সমান তাহলে কী হবে, এইটা সমান তাহলে কাইনেটিক এনার্জি অফ অ্যাটম প্লাস পটেনশিয়াল এনার্জি অফ অ্যাটম প্লাস কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন প্লাস পটেনশিয়াল এনার্জি অফ ইলেকট্রন প্লাস কাইনেটিক এনার্জি অফ নিউট্রন প্লাস পটেনশিয়াল এনার্জি অফ নিউট্রন প্লাস এর সাথে আরও কিছু এনার্জি থাকে যেগুলোকে আমরা নিউক্লিয়ার এনার্জি বলি। তাহলে এই নিউক্লিয়ার এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, তাহলে এই এনার্জিগুলোকে যদি আমরা এখন c² দিয়ে ভাগ দিই, এই যে সমস্ত শক্তিগুলো পেলাম সেই সমস্ত শক্তিগুলোকে যদি আমরা c² দিয়ে ভাগ করি তাহলে আমরা কি এই বডির মাসটা পেয়ে যাব। ঠিক আছে, এই কলমের মোট ভরটা আসলে কি ফরম্যাটে আছে, এই এনার্জি ফরম্যাটে আছে। এই জন্যই আইনস্টাইনের এই তত্ত্বটাকে আমরা সমাদর করতে বাধ্য, কারণ প্রত্যেকটা বস্তুর ভিতরে যে ভর আছে, ভরের যে বিভিন্ন উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আসলে আলটিমেট কি ফরম্যাটে আছে, এনার্জি ফরম্যাটে আছে। তাহলে এই এনার্জি ফরম্যাটে যদি থাকে তাহলে আমরা বলতে পারি যে E=mc² সম্ভব। শুধু গাণিতিকভাবে আসলে যদি প্রমাণ করে দিয়ে যায় আমরা যে E=mc² তাহলে সেটা কি একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হবে। তো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করা আমাদের ফিজিক্সের উদ্দেশ্য নয়, আমাদের ফিজিক্সের উদ্দেশ্য হচ্ছে ওই ম্যাথমেটিক্সটা সংঘটিত হওয়ার কারণটা কী। তাহলে এখন যদি আমাদের প্রশ্ন করা হয় যে E=mc² কি সম্ভব, ভরকে কি শক্তিতে রূপান্তরিত করা যায়, হ্যাঁ যায়, এই যে এই ব্যাখ্যাটুকু আমাদের প্রযোজ্য এখানে। তো চলো আমরা দেখি এবার কীভাবে শক্তি ফরম্যাট করা যায়। তাহলে এখন আমরা এটা কি বলতে পারি, সো মাস ইজ দ্য কনসেপ্ট অফ এনার্জি ইন এ বডি, তাই না, এনার্জি ইন এ বডি।
তাহলে কোনো বস্তুর ভর বলতে তার ভিতরে অবস্থিত বিভিন্ন কণার যে শক্তি বহন করছে সেই বহনকৃত শক্তির পরিমাণটা হচ্ছে আমাদের ভর। ঠিক আছে, চলো E = mc² প্রতিপাদন। আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে যেটা জানি, নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে, তার মানে গতির দ্বিতীয় সূত্রানুসারে যেটা আমরা জানি সেটা কি, যে dp/dt proportional to m, f dp/dt অর্থাৎ p = mv। তাহলে আমরা এটাকে বলবো dp/dt proportional to f। এই প্রপোর্শনালটাকে আমরা সমান করে যদি বলি তাহলে f হয়। তাহলে f = আমরা কি বলতে পারবো, যে f = d/dt of mv। কিন্তু নিউটনের সূত্রে কি ছিল আমাদের, মাস কনস্ট্যান্ট। তখন আমরা বলেছিলাম যে m dv/dt। তাহলে তখন মাস যদি কনস্ট্যান্ট বলি আমরা, তাহলে এখানে কি পাবো আমরা, m × dv/dt সমান হচ্ছে ma। এই জন্য আমাদের সূত্রটা তখন হয়েছিল f = ma। কিন্তু এখন আমরা এমকে কনস্ট্যান্ট বলতে পারছি না, কারণ নিউটনের এই আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বে এসে যে ভরের সন্ধান আমরা পেয়েছি সেই ভরটা শুধুমাত্র রেস্ট অবস্থায় কনস্ট্যান্ট, অর্থাৎ স্থির ভর যেটা সেইটার মান হচ্ছে নির্দিষ্ট। কিন্তু গতিশীল অবস্থায় গেলে তার ভরের মান পরিবর্তন হতে থাকে এবং বেগ যত বৃদ্ধি পাবে ভরের মান তত কমতে থাকবে। তাহলে এখন এইটাকে যদি আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, তাহলে m dv/dt প্লাস v dm/dt, এই সমীকরণটা পাবো আমরা, এইটা পেতে পারি। তাহলে এটা একটা নাম্বার থাক আমাদের 1 নম্বর। এখন কাজ শক্তি উপপাদ্য থেকে কি জানি আমরা, কাজ শক্তি উপপাদ্য থেকে, কাজ শক্তি উপপাদ্য থেকে যেটা আমরা জানি, কোনো বস্তুর গতিশক্তি দ্বারা কৃত কাজ, কোনো বস্তুর মোট অর্জিত বা হারানো শক্তি বা গতিশক্তি যেটা, সেটা হচ্ছে ওই বস্তু কর্তৃক কৃত কাজের সমান, ওই বস্তু কর্তৃক কৃত কাজের সমান। তাহলে এখন যদি আমরা বলি কোনো বস্তুর পরিবর্তনশীল গতিশক্তি dE কে, তাহলে তার দ্বারাই কৃত কাজ কত হবে, তাহলে তার থেকে যেটা পাবো আমরা সেটা হচ্ছে কি dE কে। এই dE কে কি, তার পরিবর্তিত গতিশক্তি, এইটা সমান কত হবে, f dx। এই ডিএক্সটা কি, যেমন এইখানে একটা ভর যদি থাকে তাহলে তার উপরে এফ বল প্রয়োগ করার ফলে এ বিন্দু থেকে যদি বি বিন্দুতে যায় এবং এই সরণটুকু কত হবে, ডিএক্স। তাহলে এই সরণ প্রাপ্তির জন্য তার গতিশক্তির পরিবর্তনটা কত, গতিশক্তির পরিবর্তনটা হচ্ছে dE কে। এখন এই এফ এর মান যদি আমরা বসাই এখানে, তাহলে কী হবে, এফ এর মান বা dE কে = m dv/dt dx প্লাস v dm/dt dx, এটা পাবো। এখন dv/dt কে আমরা ত্বরণ বলতে পারতাম, কিন্তু আমরা বেগের মাধ্যমে যেতে চাই। তাহলে সেই ক্ষেত্রে dE কে = এটা সমান আমরা কি বলতে পারবো, তাহলে dx/dt সমান v, তাহলে mv dv প্লাস এটা dx/dt সমান v, তাহলে v² dm, যেহেতু dx/dt সমান হলো m, v, এইটা। তাহলে এই সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণটার নাম দিয়ে দিই আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে এইটা একটা সমীকরণ পেলাম আমরা, dE কে = mv dv প্লাস v² dm। এখন ভর শক্তির সমীকরণে যদি আমরা যাই,
তাহলে ভর শক্তির সমীকরণ আমরা কি জানি, ভরের আপেক্ষিকতার যে সমীকরণ, ভরের আপেক্ষিকতা সমীকরণ যেটা, তাহলে কি পাবো আমরা এখানে, m ইজ ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন এই সমীকরণটাকে যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি এবং পক্ষান্তর করি যেটা, তাহলে কি পাবো আমরা, তাহলে বর্গ করি, তাহলে এম স্কোয়ার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম নট সি স্কোয়ার। এবার সি স্কোয়ার দিয়ে গুণ করে দিই উভয় পক্ষকে, তাহলে কত হবে, তাহলে এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম নট সি স্কোয়ার। এটা এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ার এম নট সি স্কোয়ার। এই সমীকরণটাকে আমরা এখন ব্যবকলন করি, ব্যবকলন করে পাই। তাহলে এটাকে যদি আমরা ব্যবকলন করি, তাহলে ব্যবকলন করলে প্রথমে যদি আমরা এম স্কোয়ার সি স্কোয়ার ধ্রুবক যেহেতু, তাহলে সি স্কোয়ার যদি ধ্রুবক হয় তাহলে সি স্কোয়ার 2m dm মাইনাস 2m ভি স্কোয়ার 2m dm মাইনাস এম স্কোয়ার 2v dv ইজ ইকুয়াল টু 0। কেন 0? কারণ ডান দিকে যেটা এম নট হচ্ছে নিশ্চল ভর, এটা হলো কনস্ট্যান্ট, আর সি তো কনস্ট্যান্ট। তাহলে এই দুইটাকে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, তাহলে প্রথম ক্ষেত্রে সি স্কোয়ার যেহেতু কনস্ট্যান্ট, তাহলে সি স্কোয়ার 2m dm মাইনাস, তাহলে এটাকে যদি করি আমরা ডিফারেন্সিয়েশন, তাহলে ভি স্কোয়ারকে কনস্ট্যান্ট যদি আমরা মনে করি, তাহলে 2m dm মাইনাস একই জিনিসকে তাহলে যদি আবার এমকে কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে এম স্কোয়ার 2v dv ইজ ইকুয়াল টু 0। এখন এই সমীকরণটার সবগুলোর মধ্যে 2m আছে, তাহলে 2mকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে সি স্কোয়ার dm মাইনাস ভি স্কোয়ার dm মাইনাস mv dv ইজ ইকুয়াল টু 0। এখন সি স্কোয়ার dm ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার dm প্লাস mv dv ইজ dv, তাহলে এইটাকে নাম্বার দিই আমরা 3 নম্বর। তাহলে 2 এবং 3 হতে কি পাবো আমরা, 2 ও 3 নম্বর থেকে, 2 এবং 3 নম্বর থেকে তাহলে কি পাবো, তাহলে dek ইজ ইকুয়াল টু সি স্কোয়ার dm, এইটা 4 নম্বর সমীকরণ। কারণ এরও ডান পক্ষে mv dv ভি স্কোয়ার dm mv dv ভি স্কোয়ার dm। ব্যাস, এখন এই সমীকরণটার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে যখন m ইজ ইকুয়াল টু এম নট অর্থাৎ নিশ্চল ভর, তখন আমাদের ভি সমান কত, 0। তাহলে ভি সমান 0 যখন, তখন ইকে সমান অবশ্যই 0, কোনো গতিশক্তি এতে থাকবে না, কারণ রেস্ট মাসে কোনো গতিশক্তি থাকবে না। তাহলে রেস্ট মাসে যদি গতিশক্তি না থাকে, রেস্ট মাস মানে কি, ভি ইজ ইকুয়াল টু 0, তাহলে এম ইজ ইকুয়াল টু এম নট। এবং এম ইজ ইকুয়াল টু যখন এম, তখন আমাদের ভি ইজ ইকুয়াল টু কত, ভি, বেগের মান ভি, আর তখন আমাদের এই ইকে সমান তাহলে কত পাবো আমরা, ইকে সমান হচ্ছে ই পাবো, মোট শক্তির মান পাবো আমরা, বা ইকে সমান ইকে মোট শক্তি। তাহলে এই সময়ের উক্ত সীমার মধ্যে 4 নম্বরকে সমাকলন করি, তাহলে কি পাবো আমরা, ইন্টিগ্রেশন dek ইজ ইকুয়াল টু সি স্কোয়ার ইন্টিগ্রেশন dm, তাহলে dm এর লিমিট কত,
এম নট থেকে এম পর্যন্ত, এটা 0 থেকে ইকে পর্যন্ত। তাহলে বাম পক্ষে কত, ইকে ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, সি স্কোয়ার, তাহলে এটা কত হবে, এম মাইনাস এম নট, বা ইকে ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এটা যদি আমরা 5 নম্বর সমীকরণ বলি, এই 5 নম্বর সমীকরণটা হচ্ছে আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ। এটা আপেক্ষিক গতিশক্তির সমীকরণ, আপেক্ষিক গতিশক্তির সমীকরণ এটা। এখন এই সমীকরণটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কি হবে, এই সমীকরণটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কে গতিশক্তি, এম নট সি স্কোয়ার রেস্ট মাসের শক্তি, রেস্ট মাসের শক্তি তার মানে কি, বিভব শক্তি, বিভব শক্তি। তাহলে গতিশক্তি আর বিভব শক্তির সমষ্টি যেটা, সেটা আমরা জানি কিন্তু মোট শক্তি। তাহলে এম সি স্কোয়ার সমান হলো মোট শক্তি, মোট শক্তি। অতএব আমরা এখন বলতে পারি এই একে প্লাস এম নট সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। তাহলে এই মোট শক্তি যেটা, এই মোট শক্তিকে যদি আমরা ই দ্বারা চিহ্নিত করি তাহলে এটা হলো আমাদের গতিশক্তি, এটা হলো বিভব শক্তি। তাহলে গতিশক্তি আর বিভব শক্তির যোগফল হচ্ছে আমাদের মোট শক্তি। তাহলে মোট শক্তি সমান এম সি স্কোয়ার। এই আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে মোট শক্তি ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। এটাই হলো আমাদের মোট শক্তির মান। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এখান থেকে বুঝতে পারছি যে কোনো বস্তুর এম পরিমাণ ভরকে যদি আমরা আলোর বেগে গতিশীল করি আমরা, তাহলে তার দ্বারাই প্রাপ্ত শক্তির পরিমাণ হচ্ছে এম সি স্কোয়ার, ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। এখন এইখানে আর একটা জিনিস আছে যেটা, সেটা হলো মোট শক্তি স্থির ভর শক্তি ও ভর বেগের সম্পর্ক, এটা ঠিক আছে। আমরা জানি ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, কিন্তু এম ইজ ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে কি পাবো আমরা, ই ইজ ইকুয়াল টু এম নট সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। এইটা এখন যদি এটাকে আমরা ই স্কোয়ার করি, স্কোয়ার, তাহলে ই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, ই স্কোয়ার ইজ ইকুয়াল টু এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। এইটা আমাদের স্কোয়ারের মান পেলাম আমরা, স্কোয়ার 1 নম্বর দিয়ে রেখে দিই এটাকে আমরা না হয়, তাহলে এটা পেলাম আমরা। এখন ভরবেগ সমান কি জানি আমরা, ভরবেগ পি ইজ ইকুয়াল টু এম ভি, এটা আমরা জানি, পি ইজ ইকুয়াল টু এম ভি জানি যদি, তাহলে এম এর মান তো আমরা এখানে বসাই, তাহলে কত হবে, এম নট ভি ডিভাইডেড বাই
1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন এইটাকে বর্গ করি এবং সি স্কোয়ার দ্বারা গুণ করি, তাহলে পি স্কোয়ার যদি আমরা করি তাহলে এদিকটায় কী পাবো আমরা, এম নট স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সাথে সাথে কী করছি, এটাকে আমরা সি স্কোয়ার দিয়ে গুণ করছি, তাহলে এটা তো সি স্কোয়ার থেকে। এটা হলো 2 নম্বর। এখন যদি আমরা 1 নম্বর বিয়োগ 2 নম্বর করি তাহলে কি হবে, 1 নম্বর বিয়োগ 2 নম্বর থেকে, তাহলে ই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে এটা 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার কমন চলে আসছে, তাহলে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 মাইনাস এম নট স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা তাহলে এই সমীকরণের লব এবং হরকে যদি আমরা সি স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে কি পাবো আমরা, লব এবং হরকে একটু মনে রাখবা, এই সমীকরণের ডান পক্ষকে আমরা লব এবং হরকে সি স্কোয়ার দ্বারা ভাগ করছি, তাহলে সি স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে ই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এই সি স্কোয়ার থাকবে না, একটা থাকবে, তাহলে এম নট স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম নট স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এইটা সরি সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে উপরে যদি আমরা এখন এম নট কমন নিয়ে নিই তাহলে কত হবে, এম নট যদি কমন নিই, এম নট সি টু দি এম নট স্কোয়ার সি স্কোয়ার এম নট স্কোয়ার সি স্কোয়ার টু দি পাওয়ার 4। আচ্ছা, এইখানে দেখি আমরা, তাহলে এইখানে যদি আমরা দেখি যে উপরে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 মাইনাস এম নট স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তাহলে এম নট স্কোয়ার সি স্কোয়ার যদি আমরা কমন নিয়ে নিই উপরে এখন, তাহলে এটা মুছে দিলাম, তাহলে ই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, উপরে যদি আমরা এখন এম নট স্কোয়ার সি স্কোয়ার যদি কমন নিই তাহলে এম নট স্কোয়ার সি স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে কত থাকবে আমাদের, সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ভি স্কোয়ার, আর নিচে থাকছে তাহলে আমাদের 1 বাই সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তাহলে এটা কেটে গেল, উপরে গেল সি স্কোয়ার 4 হয়ে গেল, তাহলে স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, বা ই ইজ ইকুয়াল টু স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা দিকে নিয়ে গেলে আমরা পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, বা ই ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এই সমীকরণটা যেটা 3 নম্বর, এইটা হচ্ছে আমাদের পি স্কোয়ার সি স্কোয়ার বা পিসি, যেটা ভরবেগ গতিশক্তি, গতিশক্তি ভরবেগ এবং রেস্ট মাস ভর, যেটা এই যে এদের মধ্যে সম্পর্ক এম সি স্কোয়ার, তার মানে এম নট সি স্কোয়ার, এম নট সি স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এই সমীকরণটা হচ্ছে আমাদের ভর শক্তির সমীকরণের রাশিমালা। তাহলে ই ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট সি স্কোয়ার, এই সমীকরণটাও আমাদের খুব বিভিন্ন জায়গায় কাজে আসবে।
যখন আমরা কম্পন ক্রিয়া পড়তে যাব তখন মোট শক্তির পরিমাণটা আমাদের এইভাবে কাজে আসবে। তাহলে এখান থেকে আমাদের দুইটা সমীকরণ পেলাম আমরা, একটা হচ্ছে E ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, আর একটা পেলাম আমরা E ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে এইটুকু সমান আবার আমরা বলতে পারি এমসি স্কোয়ার, তাই না? এটাই হচ্ছে আমাদের নিউটনের সেই বিখ্যাত শক্তির রাশিমালা। তো এ পর্যন্তই। এই সমীকরণগুলো তোমরা একটু ভালো করে দেখবে। সবথেকে বেশি গুরুত্বের সঙ্গে দেখতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে যে E ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার আমরা সবাই মুখস্থ করব, সব জায়গায় প্রতিপাদন পাবো, সব জায়গায় দেখানো আছে, কিন্তু এই ভরটা কেন শক্তিতে রূপান্তরিত হয় বা ভরটা মানে ভরের ভিতরে শক্তিটা কিভাবে লুকায়িত ছিল, এই ব্যাখ্যাটুকু আমাদের ফিজিক্সের অন্তর্দৃষ্টি থেকে দেখতে হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায়। আল্লাহ হাফেজ।